খুশিতে আত্মহারা হয়ে উঠল। নিজের খুশি নিয়ন্ত্রণ করলো না সে। আচমকাই জাঙ্গুককে জড়িয়ে ধরলো। আংশিত কাণ্ডে জাঙ্গুক নিচে হাত মুষ্ট করে নেয়। তে জড়িয়ে ধরছে না, আবার নিজে থেকে দূরেও সরে দিচ্ছে না। সেখানে যাওয়ার পর তে নিজেকে সামলে জাঙ্গুকের থেকে সরে দাঁড়ালো। কি করছে বুঝতে পেরে বিয়েটা বেশ লজ্জা পেল। আশপাশ তাকাতে দেখতে পেল সুগাত, সিমিনা আর জিওক মিটমিট করে হাসছে। ইস কি লজ্জা। অন্যদিকে ব্লুজ শ্যাডোর নিচের নীলাম্বর নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। যেন তের জাঙ্গুকের সাথে এত গ্যাদাকে ডিফারেন্টলি সহ্য হচ্ছে না। জাঙ্গুক নিজেকে সাব্যস্ত করে নিল ও মাফিয়া বস, কোরিয়ার সবচাইতে ডেঞ্জারাস ক্ষমতাধর টেররিস্ট। এভাবে নিজেকে নরম সরম রূপে উপস্থাপনা করা তার কম্য নয়। সে নিজেকে অস্বাভাবিক গম্ভীর হয়ে শীতল স্বরে তের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, আর কিছু শিখতে চাও? তে তাকালো লোকটার দিকে। একটু আগের সব কমলতা নিমিশেই যেন লোকটা হাওয়া হয়ে গেছে। তে আলগা স্বরে বলে উঠল, যদি শেখান তাহলে তো সব শিখতে পারি। আগামীকাল থেকে তোমার প্র্যাকটিস শুরু হবে। শুটিং, বক্সিং, ফাইটিং, ক্যারাটে আর বাইক রাইডিং তাও শিখবে। সব শিখবে তুমি। আর তোমার শেখা উচিত মাফিয়া বসের অয়িশ বলে কথা। তোমাকে আমার মতোই স্ট্রং হতে হবে। মাফিয়াদের জীবনে কখন কোন দিক দিকে আসে বলা যায় না, কোনোই গ্যারান্টি নেই। মৃত্যু আমাদের চারপাশে ছায়ার মতো ঘুরে। তাছাড়া আমি সারা জীবন থাকবো না তোমার রক্ষা করতে। জাঙ্গুকের শেষ বাক্যটি নিজের কান ভেদ করে মস্তিষ্কে পৌঁছাতে মৃত শৈলের শীতের হাওয়ার বিবরণ ঘটল। নরম মনটা কেমন কেঁপে উঠল অজানা ভয়ে। মুখখানি কেমন মলিমনতা ছেয়ে গেল। কেন এমন হচ্ছে ওর সাথে ওর জানা নেই, কিন্তু এই কয়দিনে লোকটাকে না চাইতে ওর কেন যেন খুব আপন মনে হয়। পৃথিবীর আর কেউ পাশে না থাকলেও এই লোকটা আজীবন ওর পাশে থাকবে, ওকে আগলে রাখবে। কিন্তু কেন হয় এমন অনুভব? ও তো পবিত্র, সত্য চাঁদ ফোটা যেন স্নোড্রপ। আর জাঙ্কুক, সে তো মাফিয়া বস, তার পুরোটা জুড়ে শুধু পাপের রাজত্ব। আচ্ছা, পাপা পবিত্রতা কি কখনো এক হতে পারে? যখন যখন পাপার পবিত্রতা এক হতে গিয়েছে তখন তখনই ধ্বংস নেমে এসেছে। ভয়ঙ্কর ধ্বংস, যার শেষটা হয় খুব নির্মম, নিষ্ঠুর, মৃত্যুর মতো নরক যন্ত্রণাদায়ক। জাঙ্কুক আয়াতের ক্ষেত্রেও কি তাই হবে? তে নিজের মাথা ছেড়ে নিল। এসব নিয়ে ভাবলে নির্ঘাত ও পাগল হয়ে যাবে। পরে দেখা যাবে ওর পাগলামিতে বিরক্ত হয়ে মাফিয়া বসকে পাবনা গাড়োতে রেখে এসেছে। তে নিজেকে শান্ত করে জাঙ্কুকের দিকে তাকালো। লোকটার ওই ধূসর বনের ময়ূর মাঝেদার কালো ছাড়া আবদ্ধ হলো ক্ষণিকের জন্য। দেখেছি বয়ে উঠতে যাবে তার আগে পেছন থেকে যেভাবে বেসুরো ভাঙা কণ্ঠে ফেসে এলো বাংলা গানের কিছু চয়ন। সবাই চমকিতে দৃষ্টিতে তাকালো কেউকের দিকে। সেটা অমন গান কেন গাইছে কেউ বুঝে উঠতে পারছে না। ওর পাশে দাঁড়িয়ে থাকা সুগা ফিকিস করে জিজ্ঞেস করলো, এমন গান মানে কি রে? তোর কি মরার ইচ্ছা জেগেছে? চোখ একটু মুখ ভার করে উত্তর দিল, জেগেছে তো। দেখ বস কি সুন্দর, তার বউকে শুটিং প্র্যাকটিস করাচ্ছে। আমার একটা বউ থাকলে আমিও তাকে এমন শুটিং প্র্যাকটিস করাতাম। পাশে সিমিন বলে উঠল, তো তোমায় কে ধরে রেখেছে? কি করে ফেলো? কিভাবে করবো? কোরিয়ান সাদা মুরগিগুলোই আমার পছন্দ না। সুগার সিমিন পুরো কুচকে ফেলো। সুগার জিজ্ঞেস করলো, তা তোর কেমন মেয়ে পছন্দ? বাঙালি মেয়ে, চুল লম্বা হবে, টানা চোখ হবে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি লেগে থাকবে, আর কথার মাঝে একটু লাজুক লাজুক ভাব থাকবে। জিহাবের উত্তর শুনে সুগার মৃদু হাসে। তের মামাতো বোন, কি যেন নাম ওর? লিসার কথা বলছো? হ্যাঁ, ওই মেয়েটাকে দেখতে পারিস জিহব? মেয়েটা দেখতে বেশ ভীতু আর লাজুক প্রকৃতির মনে হয়, যেমনটা তুই চাস। কথা শেষ করে ফাঁস ফিরে তাকাতেই দেখলো জিহব ফেরার সদর দরজার দিকে ছুট লাগিয়েছে। সোয়া কিছুক্ষণ বেকুপনে চেয়ে রইল সেখানে। তারপর সিগনের দিকে তাকিয়ে দুইজনে হেসে উঠল। দরজাটা সবকিছু ফার্স্টে চাই। নাম শুনে আর তর সইল না। হাই আমাদের জিহব মিয়া। নাইট ক্লাবের ভেতরটা যেন আন্ডারওয়ার্ল্ডের অঘোষিত রাজধানী। নীল নাল নিয়ন আলোয় বসে বাতাস ভারী হয়ে আছে। ডিজের ভেজে কাঁপছে নিচে। কালো সুট চকচকে জুতো হীরার আংটি পরিহিত ব্যক্তিবর্ণ হলো সাম্রাজ্যের অধিপতি। কেউ মাফিয়া বস, কেউ গ্যাংস্টার কিং, কেউ বা ডাক সিন্ডিকেটের মাথা। ভিআইপি লাউজে চামড়ার সোফায় হেরান দিয়ে বসে আছে নামে নাম, চোখে ঠান্ডা হিসেবে দৃষ্টি। তার পেছনে ছায়ার মতো দাঁড়িয়ে দেখল কিরা, কানে ইয়ারপিস, অমরে লুকানো অস্ত্র। গ্লাসে উইস্টের পর টুংটাং শব্দ হচ্ছে। এই রাতটা শুধু পার্টি নয়, এখানে ক্ষমতার প্রদর্শনী।
এখানে হাসি আছে কিন্তু বিশ্বাস নেই। এই উত্তেজনাময় পরিবেশ কারো দ্বিগুণ করে তুলতে ফিলিপাইন্সে আগমন ঘটে কোরিয়ার ডেঞ্জারাস মাফিয়া বস মিস্টার জন স্যাংকক, সাথে দুই বিশ্বস্ত সঙ্গী সুগা ও জিহোক। তাদের সঙ্গে প্রবেশ করে তাদের দেহরক্ষীদের একটি বিশাল দল। মাফিয়াসের পরনে কালো কোটের মধ্যে হাওয়ায় দুলছে, সে গিয়ে নিজের স্থান নিল। তার দুপাশে দাঁড়ানো সুগা আর জিহোক। এখানে অন্য সব মাফিয়া গ্যাংস্টারদের সাথে তার বিরোধী দলের নেতা কাইও উপস্থিত ছিল, যার হিংসাত্মক দৃষ্টি জাঙ্কুকের দিকে নিবন্ধ ছিল। জাঙ্কুক তার দৃষ্টি বুঝতে পেরে সম্বন্ধটা অপেক্ষা করল। এদিকে ডাক সিন্ডিকেটের হেড গোয়াংকিও নিজের ঠোঁটের সৌজন্য হাসি টেনে জাঙ্কুকের সাথে হাত মেলাতে উদ্বুদ্ধ হলো, কিন্তু জাঙ্কুক হাতে হাত না মিলিয়ে গভীর কণ্ঠে বলে উঠল, কাজের কোথায় এসো। গোয়াংকিওর হাসি কাটা ক্ষীর হয়ে আসলো, তবু নিজেকে ধূতস্থ রেখে সে বলে উঠল, কাই তোমার কাছে রেড ডায়মন্ড বিক্রি করতে চায়। গোয়াংকিওর কথায় জাঙ্কুকের ঠোঁটে পুরো হাসির চিহ্ন প্রতিপক্ষিত হলো। সে কায়ের দিকে তাকালো, যে ওর দিকে একই হিংসাত্মক দৃষ্টিতে তাকিয়ে আছে। জাঙ্কুক ঠান্ডা করে বলল, ইট সাউন্ডস রিডিকুলাস টু হিয়ার। আমার শত্রুপক্ষের লিডার আমার কাছে মোস্ট এক্সপ্রেসিভ রেড ডায়মন্ড বিক্রি করতে চাইছে। আচ্ছা, এর বিনিময়ে কত টাকা লাগবে? কাই এবার নড়ে বসলো, ঠোঁটে পিছাচ নাই হাসি টেনে বলে উঠল, আই ডোন্ট নিড ইউর মানি জাঙ্কুক, আই ওয়ান্ট সামথিং এলস। জাঙ্কুক অভিব্যক্তির কোনো পরিবর্তন ঘটল না। সে নিজের স্থানে থেকে স্বাধীনভাবে জিজ্ঞেস করলো, আর সেই জিনিসটা কি? জাস্ট ইউর ওয়াইফ। সবাই হতমত হয়ে গেল মুহূর্তে। শান্ত পরিবেশ হঠাৎ উত্তেজনায় ভরে উঠল। সবার দৃষ্টি তখন জাঙ্কুকের দিকে, যার ধূসর বর্ণের আকাশের আর অগ্নিবর্ণ ধারণ করেছে। কোদাল আর হাতের শিরা পুরো ফুলে উঠেছে ক্ষণে ক্ষণে, কর্ণবয়ে যেন গরম ভাব বের হচ্ছে। জাঙ্কুক নিজের স্থান থেকে উঠে দাঁড়ালো, হাত জোড়া মুষ্টিবদ্ধ হয়ে এলো তার। রাগে ঈর্ষার কাজ জ্বলছে উঠল তার। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সোজা কায়ের নাক বরাবর একটা পাঁচ মারলো। ঘুষিটা এত জোরালো ছিল যে কাই তার সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। তার নাক বই গড়গড় করে রক্ত ঝরছে। জাঙ্কুক খেপা বাঘের মতো আবার তার দিকে তেড়ে আসতেই সবাই গেল তাকে আটকাতে। জাঙ্কুক হিংস্র কণ্ঠে হুঙ্কার ছাড়লো, সালাম আদার ফুকার, আমার ওয়াইফের কথা তুই তোর মাথা হলে তোর প্রাণে মারা ফেলবো। তোর এই রেড ডায়মন্ডের আমি মারি, শালা ইতরের বাচ্চা। জাঙ্কুকের হুঙ্কারে সবাই কেঁপে উঠল। তার ভয়ঙ্কর দানব সম্পর্কে সবাই আগে থেকে অবগত, তবে আজ যেন চোখের সামনে সবাই তার প্রদর্শনও করে নিল। কাই জাঙ্কুকে আরো উস্কে দিতে বলে উঠল, তুমি ওভার রিঅ্যাক্ট করছো জাঙ্কুক, শি ইজ জাস্ট এ ফাকিং ওম্যান। ব্যাস এতটুকু বলার ছিল। তড়িৎ গতিতে ধীরে গেল কায়ের দিকে, একের পর এক ঘুষি মারতে শুরু করলো, যার থামার কোনো নাম গন্ধ নেই। সুগা, জিহোক, গোয়াংকিও আর বাকি সদস্যরাও তাকে কোনোভাবেই থামাতে পারছে না। জাঙ্কুক সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন এক খেপা বাঘের মতো হয়ে উঠেছে। কাইকে ঘুষি মারছে আর হুঙ্কার ছাড়ছে, বলছে, শি ইজ মাই ওয়াইফ, ইউর ভেরি শিট, আই ওয়াইফ অনলি মাইন, she brings only to me my obsession, my fucking fixation. If I hear that word about her from your mouth, I will leave you alive in front of the shadow. এই বলে জাঙ্কুক কায়ের মাথা ফ্রেশ 3-4 বার বাড়ি মারলো, যার দরুন কায়ের মাথা ফিরে তরতাজা তরল লাল পদার্থ আস্তে আস্তে ফ্লোরে বিছে গেল। কায়ের এই করুণ দশা দেখে সবার মাঝে শুরু হলো ছোটাছুটি বিশৃঙ্খলা। জাঙ্কুকের সাইকোর মতো আচরণ সবাইকে ভয় পাইয়ে দিল। এর আগে কেউ কখনো মাফিয়া বসকে কখনো মেয়ের জন্য এত পাগলামি করতে দেখেনি। সবার কাছে মাফিয়া বসের এই রূপটি সম্পূর্ণ নতুন বটে। অনেক চেষ্টা করে সুগা আর জিহোক জাঙ্কুককে কায়ের থেকে সরিয়ে আনলো। গভীর রাতে জাঙ্কুক প্রচুর রাগ হয়ে বাড়ি ফিরল। দেখে বেলা সে অনেক ড্রিঙ্কস করেছে, বিছানায় ঘুমিয়েছিল। জাঙ্কুক শশীতের কাছে গেল। জাঙ্কুক ঘুমন্তদের ঠোঁটের দিকে এক নাগারে থেকে আছে, যেন সে এক্ষুনি ঠোঁটটাকে নিজের কবজায় করতে চাচ্ছে। হলো তাই, হুট করে জাঙ্কুকের ঠোঁটটা নিজের ঠোঁটের সাথে চেপে ধরলো। আচমকা এমন হওয়া থেকে তুই ঘুরে করে চোখ মেরে তাকালো, তাকাতেই ওর প্রাণ পাখি খাঁচা থেকে উধাও। জাঙ্কুক বেশ ভালোভাবে বুঝতে পেরে গেছে এই মেয়েটার পিতা দুর্বলতা হয়তো কোনো এক সময় তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে, কিন্তু সে এখন আর তার পরোয়া করে না। সে তার মনকে একবার একটুখানি সুযোগ দিতে চেয়েছে, নিজেকে একটা সুযোগ দিতে চায়। কিন্তু অদ্ভুত তাই না, নিজেকে হার্টলেস বলে দাবি করা মাফিয়া বসটা অবশেষে কারো প্রেমে পড়েছে। এই নিঃসিদ্ধ প্রেম তাকে পড়াবে, তাকে তিল তিল করে যন্ত্রণা দিয়ে পড়াবে।
আর সে নির্দয় নিষিদ্ধ প্রেমের আগুনে পড়তে চায়। নিষিদ্ধ প্রেম আমার। কোনো কিছু সুযোগ না দিয়ে দেখে জাঙ্কুক করে তুলে নেয় আর কিস করতে থাকে। কেউ এবার তার সাথে তাল মিলায়, ঠোঁট থেকে চুমকে সে তাল ঢেকে গলায়। তাও বিছানার উপর বসে ডেকে করে তুলে নেয়। চান আজকে তুমি আমাকে হেল্প করবে? আমি হেল্প করতে পারবো না। সে চান আজকে না হয় কি করবে বুঝে উঠতে পারছে না সে। ঠিক চাঙ্গুকে ঠোঁটে বিচারটা চুমু দেয় আর কামড়ও দেয়। চাঙ্গু শুধু ফিল করছে তার কি এইসব ছোটখাটো রোমাঞ্চে পোষায়। তে এবার তার ছোট হাত চাঙ্গুকের টাওয়ালের চেনের উপর রাখে। চাঙ্গুক বলে, আহ এই রোমাঞ্চ আমার হবে না চান। চাঙ্গুক থেকে ঠাস করে বিছানায় ফেলে একটানে সব চাঙ্গুক খুলে ফেলে। তে এখনো উন্মুক্ত। চাঙ্গুক আর নিজেকে কন্ট্রোল করতে পারে না। তারা দুজনেই ইন্টিমেট হয়। চাঙ্গুক এভাবে না, আমি বেশি ব্যথা পাচ্ছি। প্লিজ আমি পারছি না, প্লিজ থামো। চান এটা বললে তো হবে না। ফার্স্ট প্লিজ ফার্স্ট ইস মাম্মি বলে আবার শুরু করে। স্টেডি। শেষ রাতের দিকে রোমান্স শেষ করে চাঙ্গুক তের বুকের মাঝেই ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। তে চরম পর্যায়ের অবাক। চাঙ্গুক এমন করার কারণ তের কাছে এখনো অজানা। সে বুঝে উঠতে পারছে না কেন চাঙ্গুক এমনটা করলো হঠাৎ করে। লিসেন টু মি, ইউ আর মাইন। তুমি আমার পারমিশন ছাড়া আমার ফেরার বাইরে যাবে না। আরে ধুর, তোমার বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। তোমার যা কিছু লাগবে এনিথিং তুমি শুধু একবার আমায় বলবে, সব তোমার সামনে এনে হাজির করব। জাস্ট তুমি ফেরার বাইরে যাবে না। এই সামনের কথাটা কিচ্ছুটি বুঝল না। অবুঝ নয় শুধু চেয়ে রইল তার দৃষ্টির কোণে। ওর এই অবুঝ দৃষ্টি সইল না মাফিয়া বসটার দগ্ধ হৃদয়ে। নিজের অতরে এক চিলকে রক্ষতা ফোরাফর ছুঁয়ে দিল মেয়েটার ফুমুদ্দ। তে মুহূর্তে কেঁপে উঠল। আরেক থাপ চমকুতে চাঙ্গুক থেকে কোলে তুলে নিয়ে সিঁড়ির দিকে হাঁটা ধরল। সিঁড়ি দিয়ে দোতলা উঠতেই পা বাড়ালো নিজের মাস্টার বেডরুমে। রুমে প্রবেশ করেই চাঙ্গুক থেকে বিছানার কাছে নিয়ে গিয়ে ধপাস করে বিছানায় ফেলে দিল। মেয়েটা শুধু তাজ্জব দৃষ্টিতে উন্মাদ পুরুষটির কার্যকলাপ পর্যবেক্ষণ করছে। যা করছে তোমার ভালোর জন্যই করছিস রোড্র, তাই একদম রুম থেকে বের হওয়ার চেষ্টাও করবে না। এই বেলা চাঙ্গুক আর একদম সেখানে দাঁড়ালো না, হরলে বেরিয়ে গেল রুম থেকে। মেয়েটা কিছুক্ষণ দরজা থেকে শূন্য চোখে তাকিয়ে রইল, তারপর নিজের মধ্যে ফিরে এলো। বিছানা ছেড়ে উঠে ছুটে গেল দরজার দিকে, কিন্তু ততক্ষণে বেশ খানিকটা দেরি হয়ে গেছে। চাঙ্গুক দরজা বাইরে থেকে লক করে দিয়ে চলে গিয়েছে। মেয়েটার মুখখানা অসহ্য বিরক্তিতে চেয়ে গেল। বিড়বিড় করে বলে উঠল, ভারী অদ্ভুত লোক তো, বলে নেই ক নেই, দুটো বাক্য ছড়িয়ে আমাকে রুমে এভাবে আটকে রেখে চলে গেল। উফ, ভালো লাগে না। বালের মাহফিলের সাথে থাকতে থাকতে আমি নিজে একদিন পাগল হয়ে যাব। মেয়েটাকে ওভাবে রুমে আটকে রাখাটা কি ঠিক হচ্ছে? যে ওকে ওই জানোয়ারগুলোর কাছ থেকে রক্ষা করতে গিয়ে যদি আমায় ওকে রুমে আটকে রাখতে হয় তাহলে আমি তাই করব। ওই ইডিয়েটটা কোথায়? কার কথা বলছিস? আরে যেভাবে কথা বলছি, কোথায় ও? নিচের সিট থেকে একবারও ওর দেখা মিলল না। সুগা ফোস করে শ্বাস ছাড়লো। মেয়ে পটাতে গেছে। চাঙ্গুক ফুল কোচকালো কিঞ্চিত, আবার জিজ্ঞেস করলো, মেয়ে পটাতে মানে কাকে? লিসা মানে সম্পর্কে তোর শালিকা হয়, তাকে পটাতে গেছে। ইউ মিন ওই বলদ মেয়েটা? সুগা হেসে ফেলে চাঙ্গুকের কথায় মৃদুভাবে মাথা নাড়ল। চাঙ্গুক বেশ কিছু সময় চুপ রইল, তারপর বলে উঠল, ভালোই হবে, ইডিয়েটের সাথে বাংলা বলবি, একদম পারফেক্ট। এই বলে চাঙ্গুক উঠে চলে যেতে নিলেই সুগা পেছন থেকে সিরিয়াস কণ্ঠে বলে উঠল, কালকে আজ তোর ওইভাবে মারাটা ঠিক হয়নি থেকে। চাঙ্গুক সামনের দিকে পা বাড়াতে গিয়েও থেমে গেল। পেছন থেকে ওকে দৃষ্টিতে দেখালো সুগার দিকে, যেটা চোখ দিয়েই সুগাকে ফর্স করে দিবে এক্ষুনি। সুগার সঙ্গে সঙ্গে নিজের চোখ নামিয়ে ফেললো, বেশ নিঃস্বরে বলে উঠলো, মার্জনা করবেন, তবে এটা সত্যি ঠিক হয়নি। তো ওই ফকিং রেড ডায়মন্ডটা পাওয়ার হবে আমি আমার ওকে ওই বুলেস্টার কাছে তুলে দিব, সেটা খুব ভালো হতো কি? চাঙ্গুকের এমন সাজালো বাক্য শুনে সুকন্যা তপ্ত হলো। আসলে তো একটা ডায়মন্ডের যদি কি নিজের বউকে কোনো নরফিজের কাছে তুলে দেওয়া যায়? সুগা নিজেকে ধাতস্থ করে মৃত্যুস্বরে বলল, তাহলে কি করবি? চাঙ্গুক গম্ভীর কণ্ঠে বলল, বউ আমার কাছে থাকবে আর রেড ডায়মন্ডও আমি বুলশিটটার কাছ থেকে ওটা ছিনিয়ে নিব। বলেই চাঙ্গুক নিজের অফিস রুমের দিকে পা বাড়ালো। এদিকে দেখে অনেক বড় লাগছিল, তাই সে মাথায় দুষ্ট বুদ্ধি হাঁটলো। সাইজে অনেক বড়, বাট আমাকে দেখতে অনেক হ্যান্ডসাম, অনেক বিউটিফুল লাগছে। আরে হাই, তুই এত সুন্দর কেন?
দেখে নিজের উপর হিংসা হয়। ইস, এই বলেই তে খিলখিল করে হেসে উঠলো। তারপর তে সাউন্ড বক্সে ফুল সাউন্ডে দেবের একটা গান ছেড়ে দিয়ে নিজের মতো করে উড়ে ধরে নাচতে শুরু করলো। তে যখন বেডরুমে নিজের মতো উড়ে ধরে নাচতে ব্যস্ত, তখন জাংকুক অন্যদিকে মেয়েটার কাছে কতক্ষণ ধরে চা হয়নি এই ভেবে ওখানে এসে দরজা খুলতেই সুভাষণ চমকে উঠলো। যে কোনো প্রকার অনুমতি ছাড়া বাড়ির ভেতরে প্রবেশ করে চেয়ারে ঠাস করে বসে পায়ের পর পা তুলে বলে উঠলো,